TVN24 নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। ব্যক্তিগত জীবনের তথ্য ধামাচাপা দিয়ে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে হাসমানি মামলার আইনি যুক্তিতর্কের প্রথম দিনের শুনানিতে এই অভিযোগ আনেন প্রসিকিউটর ম্যাথিউ কোলাঞ্জেলো। তিনি বলেন, সহজ কথা হচ্ছে ট্রাম্প পরিকল্পিতভাবে নির্বাচনে জালিয়াতি করেছেন। এই বিষয়টি নিয়ে আমরা প্রথম দিকে আলোচনা করব। এদিকে প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ করা ইয়েল ইউনিভার্সিটির কয়েক ডজন শিক্ষার্থীকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। কানেটিকাটে নিউ হেভেনের ইয়েল ক্যাম্পাসের কাছে শিক্ষার্থীদের বিক্ষোভে যান চলাচলে বাধা সৃষ্টি হয়। এদিকে চলমান বিক্ষোভের কারণে কলম্বিয়া ইউনিভার্সিটিতে সশরীরে ক্লাস বাতিল করা হয়েছে, তবে অনলাইনে ক্লাস চলবে। প্রো প্যালেস্টাইন বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছেন, এখানে নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এখানে তিনি ইহুদি বিদ্বেষী এলিমেন্ট খুঁজে পেয়েছেন, সেই কারণে নিন্দা জানিয়েছেন। এই যে আরেকটি ঘটনা ইসরায়েল বা প্যালেস্টাইনের, সেটি হচ্ছে ওয়েস্ট ব্যাংকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের মিলিটারি ইউনিটের উপর আমেরিকার যে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা আমরা এর মধ্যে জেনেছি, এই পরিকল্পনার সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের কয়েকজন মন্ত্রী। নেতানিয়াহু সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত হবে না, এটা তিনি মোকাবেলা করবেন বলেও হুঁশিয়ার করেন। এদিকে গত 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভা। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে 2023 সালে অর্থাৎ গত বছর সামরিক খাতে বিশ্বে $2.4 ট্রিলিয়ন খরচ হয়েছে, যা এই যাবৎকালের রেকর্ড। এর মানে হলো বিশ্বের প্রত্যেক ব্যক্তিকে গত বছর সামরিক ব্যয়ের জন্য $306 ট্যাক্স দিতে হয়েছে। সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে আমেরিকা, $916 বিলিয়ন, যা বিশ্বের মোট সামরিক খাতের ব্যয়ের 37%। চায়না সামরিক খাতে ব্যয় করেছে $296 বিলিয়ন, আর রাশিয়া খরচ করেছে $109 বিলিয়ন। নেটোভুক্ত ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান দেশগুলোর সামরিক বাজেট 16% বেড়ে দাঁড়িয়েছে $588 বিলিয়ন। ভারতের লোকসভার প্রথম দফায় ভোটের হার আশানুরূপ না হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ধর্মীয় মেরুকরণের পথে হাঁটছেন বলে অভিযোগ করছেন বিরোধী দলীয় নেতারা, বিশেষ করে কংগ্রেসের নেতারা। রাজস্থান রাজ্যে এক নির্বাচনী জনসভায় মোদী বলেন, কংগ্রেস ক্ষমতায় গেলে হিন্দুদের সম্পদ কেড়ে নিয়ে মুসলমানদের মধ্যে তিনি মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে দাবি করছেন, বলছে তাদের মধ্যে বিলি করে দেবে, এরকম দাবি করা হচ্ছে। এক ধরনের সাম্প্রদায়িক উস্কানি, এরকমই বলছেন সবাই। আমরা এই বিষয়টি নিয়ে যদি সুযোগ থাকে আমাদের আলোচনা করব। আমার সাথে আছেন আজকের অতিথি সৈয়দ মাহমুদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরও আছেন ডক্টর নাকিবুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই যাব সৈয়দ মাহমুদুল্লাহর কাছে, যে এই যে বিক্ষোভ চলছে, যেটি শুরুতে কলম্বিয়া ইউনিভার্সিটিতে, এখন সেটা আরও বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভটি ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আমরা জেনেছি প্রেসিডেন্ট জো বাইডেন নিন্দা জানিয়েছেন, অনেক আইন প্রণেতাই এই ঘটনার নিন্দা জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু প্রো প্যালেস্টাইন যে বিক্ষোভটা হচ্ছে, সেখানে কিন্তু শুধু মুসলমান শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন, বিষয়টি সেরকম না। এখানে সব ধর্ম বর্ণের মানুষকে আমরা দেখতে পাচ্ছি। এটাতে আপনি উদ্বেগের কি দেখছেন, যেটি প্রেসিডেন্ট জো বাইডেন দেখছেন, সেরকম কিছু দেখছেন কিনা? সৈয়দ মাহমুদুল্লাহ। আপনাকে ধন্যবাদ। এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বলে, মানবাধিকারের কথা বলে, ব্যক্তি বাক স্বাধীনতার কথা বলে, গণতন্ত্র, এটা একবারে সূত্র একার মূল বাক স্বাধীনতা। তো
তো বাক স্বাধীনতা শান্তিপূর্ণভাবে যদি বিক্ষোভ হয়, শান্তিপূর্ণভাবে যদি মত প্রকাশ করতে না পারে, সে ছাত্র হোক বা শিক্ষক হোক, তিনি যিনি হন না কেন, তাকে তার অধিকার থাকতে হবে, তিনি তার মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারবে। বাংলাদেশ ও অন্যান্য দেশে, যুক্তরাষ্ট্র আমরা দেখি, এই সাম্প্রতিক কয়েক মাসে আমরা বাংলাদেশে দেখি বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতার উপরে সরকার নিষ্পেষণ করেছে, প্রকাশ করতে দেয়নি ইত্যাদি কারণে তাদের দূতরা তাদের পক্ষ থেকে খুব কঠোর সব অনবরত বক্তব্য দেওয়া হয়েছে। এমনকি বিভিন্ন বিরোধী দলের লোকজনের সাথে তারা দেখা করেছেন। তো সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে ছাত্ররা মানে প্যালেস্টাইনের ধরা যাক তাদের দাবিটা রং হতে পারে, কিন্তু তারা তাদের মত প্রকাশ করছে শান্তিপূর্ণভাবে। এবং আপনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে এদের ভিতরে এমনকি ইহুদি ছাত্র আছে, মানে আফ্রিকান আমেরিকান আছে, হিস্পানিক আমেরিকান আছে, আরব আছে, মুসলমান আছে, অন্যান্যরা আছে, বিভিন্ন জাতিগোষ্ঠী। হয়তো এমন হতে পারে যে মুসলমান বা প্যালেস্টাইনি সংখ্যা বেশি, এটা হতে পারে, কিন্তু সব ধরনের ছাত্ররা আছে। এবং এর আগে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকদের উপরে এই ধরনের অনেককে ফায়ার করা হয়েছে, তো ফলে চাকরি থেকে অব্যাহত দেখা হয়েছে। এবং এই যে অনেক ছাত্রকে যারা বিভিন্ন ডেমনস্ট্রেশনে পার্টিসিপেট করেছে, এর আগে হার্ভার্ডে করেছে, অন্যান্য জায়গায়, এখন কলম্বিয়ার পর ইয়েলে ছড়িয়েছে, আরো অনেক ইউনিভার্সিটিতে ছড়াচ্ছে। কয়েকদিন আগে ক্যালিফোর্নিয়ার একটা ইউনিভার্সিটির মানে কনভোকেশন আমাদের দেশে কেউ চলে সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেবার জন্য ছাত্রদের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করা হয়। সেখানে এক মুসলমান ছাত্রীকে সিলেক্ট করা হয়েছে, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে স্রেফ সেই মুসলমান হওয়ার কারণে। তারপরে অন্যান্য অজুহাত খাড়া করা হয়েছে। এই যে বাক স্বাধীনতার উপরে প্রচন্ড আঘাত, আজকে এই ট্রাম্পের কথা বলা হচ্ছে, প্রেসিডেন্ট বাইডেন বলছেন ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র প্রচন্ডভাবে বিপন্ন হবে। তো গণতন্ত্র তো ট্রাম্প এখন ক্ষমতা নেই, এখনই যদি এইভাবে গণতান্ত্রিক অধিকার উপরে, বাক স্বাধীনতার উপরে এই ধরনের চূড়ান্ত আঘাত আসে, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের যে ইমেজ তারা করে তৈরি করার চেষ্টা করছেন বা রক্ষা করার চেষ্টা করছেন, যে গণতন্ত্রের একেবারে মানে ধোয়া তুলছি তাদের গণতন্ত্রের ব্যাপারে, তারা একের প্রধান প্রবক্তা, সেটার উপরে মূলে তো তারা নিজেরাই মূল কেটে দিচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক। এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। এবং ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে, কলম্বিয়া ইউনিভার্সিটিতে 100-এর বেশি গ্রেফতার করা হয়েছে, ইয়েল ইউনিভার্সিটিতে প্রায় 50-60 জন গ্রেফতার করা হয়েছে, অন্যান্য ইউনিভার্সিটিতে গ্রেফতার করা হয়েছে। এই সমস্ত চলছে, এটা দুঃখজনক, এটা মানে প্রতিবাদ না করে পারা যায় না। জি, ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। ডক্টর নাকিবুর রহমান, দেখেন যে কারণে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে একটি ঘটনা যেন না ঘটে, প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে সরকার বা প্রশাসন, প্রিভেন্টিভ মেজার, যাতে ওই সহিংসতাটা, যে অল্প সংখ্যক গুটিকতক ইহুদি শিক্ষার্থী রয়েছে ক্যাম্পাসে, তাদের ওপর যেন সহিংসতা না ঘটে। এই কারণেই গ্রেপ্তার করা হয়েছে। এবং আমি যেটি বলি রাখি, এই যে এই সহিংসতার আশঙ্কা প্রশাসন করছে, সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হোক বা প্রেসিডেন্ট বাইডেন যে কারণে তীব্র নিন্দা জানিয়েছে এই যে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভের, সেইটার যথাযথ যৌক্তিক রিজন আছে নিশ্চয়ই, সেইটাকে আপনি সমর্থন করেন কিনা? এখানে যেটা বিষয় হচ্ছে যে আমেরিকাতে আমাদের মাহমুদুল্লাহ ভাই যেটা বললেন, যে আমেরিকাতে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট খুবই শক্তিশালী, মত প্রকাশের স্বাধীনতা, এবং আমরা দেখেছি যে বারবারই এই মত প্রকাশের স্বাধীনতাটাকে কোনোভাবে আপনি যখনই ইসরায়েল রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট হয়ে যায়, তখন ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা কেন যেন আমরা দেখি যে বারবার স্থগিত হয়ে যায়। এবং যেই অভিযোগটা আনা হয় সেটা হলো অ্যান্টিসেমিটিজমের অভিযোগ, যে ঘৃণা বিদ্বেষ, ইহুদি বিরোধী ঘৃণা বিদ্বেষের অভিযোগ। এবং এই বিষয়টাকে আপনারা যদি কলম্বিয়া ইউনিভার্সিটির যিনি প্রেসিডেন্ট ডক্টর শফিক, তার যেই শুনানি, সেখানে তাকে কংগ্রেসওম্যান ইলহান ওমর যেভাবে জেরা করেছিলেন, তিনি খুবই মানে পরিষ্কারভাবে এই দ্বিচারিতায়, হিপোক্রেসিটা তিনি উদ্ঘাটন করতে পেরেছিলেন। তিনি প্রথমেই প্রশ্ন করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্টকে
যে কলম্বিয়াতে যেই বিক্ষোভগুলো হচ্ছে কোনো মুসলিম বিরোধী কোনো বিক্ষোভ হয়েছে কিনা, তো তিনি উত্তর দিয়েছেন না। তারপরে তাকে বলা হয়েছে যে ওখানে কোনো হিসপ্যানিক বিরোধী বিক্ষোভ হয়েছে কিনা, তারপরে বলা হয়েছে যে ওখানে কোনো অন্য কোনো ধর্মের ইহুদি বিরোধী কোনো বিক্ষোভ হয়েছে কিনা, তিনি সবগুলোতেই না করেছেন। তখন তিনি বলছেন যে তাহলে পরে সমস্যাটা কোথায়? কারণ এখানে প্রশ্নটা হলো যে ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা করা এবং ইহুদি বিদ্বেষ দুইটাকে এক করে ফেলা হচ্ছে, যেটা কোনোভাবেই এক করার কোনো সুযোগ নেই। আপনি যদি একটা মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন, যেমন ইরান কিংবা সৌদি আরবিয়া, তার বিরুদ্ধে আপনি কথা বলতেই পারেন, কিন্তু এটার সাথে সাথে এটা ইসলাম বিদ্বেষী হয়ে যাবে না। এবং যাদেরকে প্রথম ধাপে কলম্বিয়া ইউনিভার্সিটির যেই 100 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে, এবং যেই সংগঠনগুলোকে ক্যাম্পাস থেকে ডিলিস্টেড করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, তাদের মধ্যে একটা প্রতিষ্ঠান হলো জুইশ ভয়েস ফর পিস, শান্তির জন্য ইহুদিরা। এই সংগঠনটা তো নিজেরাই ইহুদি বিরোধী হতে পারে না। তো এবং এখানে এই রকম বাক স্বাধীনতা হরণের এই চেষ্টাকে যেভাবে প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন করলেন, এটা অনগোয়িং যেই মুসলিম এবং নতুন প্রজন্মের যারা ভোটার, তাদের বাইডেনের বিরুদ্ধে যে একটা মনোভাব তাদের প্রকাশ করেছেন প্রাইমারি ইলেকশনগুলোতে, এটাকে কিন্তু প্রশমিত না করে এটাকে আরো শক্তিশালী করবে। কারণ একদিকে জো বাইডেন কিছুটা সিম্প্যাথি দেখানোর চেষ্টা করছিলেন প্যালেস্টিনিয়ানদের প্রতি, কিন্তু সাথে সাথে আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে কংগ্রেস $26 বিলিয়ন নতুন করে ইসরায়েলকে অস্ত্র সামরিক সহযোগিতা দেওয়ার প্রস্তাব পাশ করলো। সাথে সাথে এর মধ্যে মানবিক সহযোগিতাও আছে। ইউনাইটেড নেশনসে প্যালেস্টাইনের যে স্বীকৃতি, সেটাতে শুধুমাত্র একমাত্র দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে, এবং তার উপরে আজকে আবার জো বাইডেনের যে বিবৃতি, এই সব কিছুই কিন্তু জো বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য প্রোগ্রেসিভদের সমর্থনটা তার যেভাবে দরকার ছিল, তিনি কিছুটা হয়তো চেষ্টা করছিলেন, কিন্তু আবার তিনি নিজ হাতে নিজের পায়ে কুড়াল মারলেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. জি, ধন্যবাদ ডক্টর আপনাকে। আপনি যেটি আরেকটি বিষয় আমি বলি, সেটি হচ্ছে ইসরায়েল প্রসঙ্গে আমরা আলোচনা করব একটু পরে। তার আগে আমাদের আরেকটি প্রসঙ্গে যেতে হচ্ছে। আমাদের যে ক্রমটা ছিল সেইটা ভাঙতে হচ্ছে। আমি ডোনাল্ড ট্রাম্পের যে বিচার, সেই বিচারে যাব। তারপরের অংশে আবারও যে ইসরায়েল, হামাস, গাজা, এই প্রসঙ্গে একটু ছোটো করে আলোচনা করব শেষের দিকে। আমি এই ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে প্রথমে সৈয়দ মাহমুদুল্লাহর কাছে জানতে চাইব, তার বিরুদ্ধে যে হাসপানি মামলার বা ঘুষের মামলার বা ঘুষ যে দিয়েছে সেইটার যে বিজনেস রেকর্ডে সেটা উল্লেখ করা হয়েছে অন্যভাবে। সেটা উল্লেখ করা হয়নি যে সার্ভিসটা তিনি 2006 সালে নিয়েছিলেন একজন পর্ন স্টারের কাছ থেকে। সেই সার্ভিসটা সামাজিক লোকলজ্জার কারণে, নানা কারণে তিনি তার ব্যবসায়িক রেকর্ডে উল্লেখ করেননি। তিনি অন্যভাবে বলেছেন যে এটা লিগ্যাল এক্সপেন্ডিচার বা অন্য কোনো খাত দেখাচ্ছে, সেটাকে বলা হচ্ছে অবৈধ, বেআইনি, এটা বলা হচ্ছে। তো তিনি বলছেন যে না, তিনি কিছু ভুল করেননি, তিনি ঠিকই করেছেন। তো এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে দাবি সেটা ঠিকই আছে, কারণ এরকম ঘটনা ঘটতেই পারে। সামাজিক লোকলজ্জার কারণে যে সার্ভিসটা তিনি নিয়েছেন সেটা তিনি উল্লেখ করেননি। তাহলে সমস্যা কোথায় সৈয়দ মাহমুদ? সমস্যা দুটা কারণে। একটা তো হচ্ছে মানে তিনি একটা পর্ণ তারকার সাথে সম্পর্ক বিবাহিত থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ না, আইনের বরখেলাপ করেননি, ফলে এটার দ্বারা কোনো তার বিরুদ্ধে মামলা করা যাবে না।
তাকে কারো মুখ বন্ধ রাখার জন্য আপোষে ব্যবস্থা করে তাকে পয়সা দেওয়া, উৎকোচ দেওয়া, ঘুষ বলা চলে, ঘুষ হিসাবে না, মানে একটা অ্যারেঞ্জমেন্ট এটা দেওয়া, এটাও এই দেশের আইনি বিরুদ্ধে না। ফলে সেটা কেন তিনি ঠিক আছেন। এখানে আমি একটু যুক্ত করতে চাই, ঘটনা 2006 সালের এবং 2016 সালে এসে টাকা লেনদেন হয়েছে বা দেওয়া হয়েছে। তো ওই ভদ্রমহিলা তিনি করলেন কি, এই সামনে আসতে চাচ্ছিলেন, বিষয়টি প্রকাশ করতে চাচ্ছিলেন নির্বাচনের 2016 সালের আগে। তো একজন প্রার্থী হিসেবে তিনি চাইবেন যেন এই ঘটনাটি প্রকাশ না পায়, সামাজিকভাবে এটি তিনি যেন হেয় না হন, তার জন্যে কিছু টাকা অর্থাৎ দিয়ে তার মুখটা বন্ধ, এটা তো করতেই পারেন নাকি? হ্যাঁ, এটা করতে পারেন, যেটা আমি বললাম, এটা মানে উনি আইনের বরখেলাপ। ওই ভদ্রমহিলাকে তো বিচার করা উচিত, যিনি ওই একটা গুরুত্বপূর্ণ সময়ে তার সাবেক ক্লায়েন্টের কাছ থেকে অর্থ দাবি করেছেন, যা একভাবে জিম্মি করেছেন বলা যেতে পারে, বলছেন। সেটা আরেকটা দিক, আমরা সেটা ডিফারেন্টলি আলোচনা করতে পারি। এখন এটা হচ্ছে যে আইনি বরখেলাপ এই দুক্ষেত্রে হয়নি। ওকে পয়সা দিয়ে মুখ বন্ধ রাখা, এটাও আইনি বরখেলাপ হয়নি। মানে বিবাহিত থাকা অবস্থায় মানে যৌন সম্পর্ক নারীর সাথে, সেটাও এই দেশের আইনের বরখেলাপ হয়নি। এরা মানে স্টেটের আইনও না, ফেডারেল আইনও না। যেটা বরখেলাপ হয়েছে সেটা এখানে উল্লেখযোগ্য, যেই কারণে মামলা দুটো। একটা হচ্ছে যে তিনি যে পর্ণ তারকার মুখ বন্ধ করার জন্যে টাকা দিয়েছেন, এইটা উল্লেখ করেননি। তিনি উল্লেখ করেছেন তার একজন আইনজীবী কোহেন, মিস্টার কোহেনকে তিনি টাকা দিয়েছেন, তার আইনি মানে তার থেকে অ্যাটর্নি হিসাবে যে সার্ভিস নিয়েছেন তার বিনিময়ে তাকে ফি দিয়েছেন। ফলে এটা একটা মিথ্যা, এবং সেটা তার ব্যবসার যে রেকর্ড, সেখানে এই ভুয়া তথ্য দিয়েছেন, মিথ্যা তথ্য দিয়েছেন। এখানে মিথ্যা তথ্যের জন্যে তিনি দোষী, ওই অন্য কারণে না। এই একটা। 2 নম্বর, এটার অন্য আরেকটা দিক হচ্ছে তার সম্পর্কে তিনি কি রকম লোক, ভালো মন্দ, তার রেকর্ড কি, তিনি ট্যাক্স দেন কিনা, চরিত্র কি, কারোর সাথে অবৈধ সম্পর্ক করেছেন কিনা, ভালো মন্দ সমস্ত তথ্য জনগণের জানার অধিকার আছে। জেনে তারা ভোট দেবে, তারপর তাদের অধিকার এটা সব তথ্য জানার। তাদেরকে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত করা, ওকে চুপ করিয়ে দেওয়ার কারণে জনগণ তার একটা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে জানতে পারলো না। এর ফলে ওই ইলেকশনকে করাপ্ট করা হয়েছে। মানে ইলেকশনে জনগণের যে একটা অধিকার, জানার অধিকার, তার থেকে জনগণকে বঞ্চিত করে ইলেকশনের প্রসিডিউরটাকে, মানে পুরো জিনিসটাকে তিনি ক্ষতিগ্রস্ত করেছেন, জনগণ অধিকারের উপরে আপনি আঘাত এনেছেন। ফলে দুটো কারণে, একটা হচ্ছে জনগণের অধিকারকে তিনি ক্ষতিগ্রস্ত করেছেন, তার দ্বারা নির্বাচনী প্রক্রিয়াকে তিনি প্রভাবিত করেছেন, কারাপ্ট করেছেন। আরেকটা হচ্ছে তিনি ভুয়া ব্যবসায়ের কাগজপত্রে আপনি কোন খাতে কোন খরচ সেটা ঠিক মতো লিখতে হবে। প্রত্যেকটা কর্পোরেশনকে প্রত্যেকটি পাই পয়সা, একটা কলম কেনা হয়েছে, আরেকটা মানে পেন্সিল কেনা। কিন্তু সৈয়দ মাহমুদুল্লাহ, আমি এখানেই জানতে যাবো যে তিনি নির্বাচন প্রক্রিয়াকে করাপ্ট করলেন কিভাবে? দুই নম্বর হচ্ছে আপনি বলছেন যে, বা প্রসিকিউশন টিমও বলছে, আপনি যে অভিযোগগুলো করছেন, প্রসিকিউশন টিমও অভিযোগ করছে এই করাপ্ট করেছে। একই সঙ্গে বলছে নির্বাচনে ইনফ্লুয়েন্স করেছে। নির্বাচনে ইনফ্লুয়েন্স করা অসুবিধা কোথায়? নির্বাচনে ইনফ্লুয়েন্স করার জন্য তো সমস্ত আয়োজন, সমস্ত কিছু নির্বাচনে প্রভাবিত করার জন্যই তো চলছে, এটা অবৈধ কোথায়? না, অবৈধ না। জনগণের মতকে প্রভাবিত করার চেষ্টা করা, যে আমি একটা ভালো লোক, এই আমার সম্পর্কে জানুন, এইটা একটা। আরেকটা হচ্ছে আমি ভালো লোক না, আমার অনেক খারাপ রেকর্ড আছে, সেগুলো আমি ধামা চাপা দিয়ে আমি কেবল আমার যে ভালো মূর্তি, মানে ভাবমূর্তি, সেটা তুলে ধরার চেষ্টা করছি। ফলে আমি জনগণকে আমার সম্পর্কে তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত করছি। এই বঞ্চিত করাটা, প্রভাবিত করা, করাপ্ট করা, এইটা হচ্ছে খারাপ। মিথ্যা এই মিথ্যার আশ্রয় নেওয়া, জনগণকে জানার অধিকার থেকে বঞ্চিত করা, তার ডেমোক্রেটিক রাইটের উপরে হস্তক্ষেপ করা। পুরা নির্বাচন, আপনি কোথার কোন পদের জন্য দাঁড়িয়েছেন, একটা লোকাল পদের জন্য এটা অপরাধ। আপনি যুক্তরাষ্ট্রের 1 নম্বর পদের জন্য দাঁড়িয়েছেন, সেই রকম একটা লোক সম্পর্কে জনগণের জানার অধিকার সবচেয়ে বেশি, সেখানে আপনি এরকম। আমার প্রশ্ন হচ্ছে, আইডিয়ালি
এরকম কোনো প্রার্থী কি পাওয়া যাবে যিনি 100% বা 99% খাঁটি, বিশুদ্ধ, সৎ? সেটা পাওয়া যাবে না। তো এখন তো ধর্মীয় প্রসঙ্গে আমরা এলে গেলাম, প্রায় ধর্মের কথা মতো। তা না, একজন ধরা পড়েছেন। বহু লোক আছে যারা চুরি করে ধরা পড়ে না, বহু লোক আছে খুন করে তারা সারা জীবন মানে ওইটার থেকে অভিযোগ থেকে মুক্ত থেকে গেল, বা খুন করে আদালতের বিচারেও খালাস পেয়ে গেল। ফলে এই রকম ঘটেই থাকে। কিন্তু তার মানে এই না যে বিচারে যে আইনি প্রক্রিয়া চলবে না। ইনি অপরাধ করেছেন আইন মতো, এখন যুক্তরাষ্ট্রের আইন বা স্টেটের আইন ভঙ্গ করেছেন কিনা সেটা জুরিরা বিচার করে দেখবেন। তারা যদি দেখেন যে আইনে প্রভিশন আছে, আরো 10 জন খারাপ লোক থাকতেই পারে, তারাও হয়তো প্রভাবিত করেছে, তার বিরুদ্ধে যিনি জয়ী হয়েছেন তিনিও হয়তো কোনো মিথ্যার আশ্রয় নিয়ে থাকতে পারেন। সেইটা এখানে এই মামলার বিষয় সেখানে না। এখানে যিনি অভিযুক্ত হয়েছেন তিনি প্রমাণ করতে হবে যে তিনি আইন ভঙ্গ করেননি। যে মানে প্রসিকিউশন, সরকার পক্ষ, মানে যারা নিউ ইয়র্ক স্টেটের পক্ষ থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেই পক্ষ, সরকারি পক্ষ তার বিরুদ্ধে অভিযোগ করেছে। এইটা সঠিক না যদি তার পক্ষের উকিলরা প্রমাণের চেষ্টা করতে পারেন, জুরি যদি সেটা মেনে নেয় তাকে খালাস দিতে পারে। তা না হলে তারা যে মানে অভিযোগ গ্রহণ করে তাকে দোষী সাব্যস্ত করে, সেটাই হচ্ছে আসল কথা। আরো 10 জন অপরাধী মানে সর্বোচ্চ পদ পৃথিবীর বিভিন্ন সময় মানে আরোহণ করেছে, যুক্তরাষ্ট্র হয়তো হয়েছে, যতজন প্রেসিডেন্ট হয়েছেন তাদের মধ্যে অনেকেই হয়তো নানা ধরনের অপরাধ করেছেন। এখানে তারা বিচারের সম্মুখীন না, এখানে ট্রাম্প বিচারের সম্মুখীন। জি, ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। আমি দু একটি তথ্য আপনাদের জানিয়ে রেখে একটি বিরতিতে যাব। ফিরে এসে এই প্রসঙ্গে আমি ডক্টর নাকিবুর রহমানের কাছে যাব। সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ডিফেন্স টিম, তার টড ব্লাঞ্চ একজন আইনজীবী, সুজান নিচেলস একজন আইনজীবী, গেটেলিয়া স্টার্ন আরেকজন আইনজীবী। তো টড ব্লাঞ্চ তার প্রধান আইনজীবী, শীর্ষ আইনজীবী, তার সম্পর্কে একটু বলে রেখে, তিনি সাবেক প্রসিকিউটর, ফেডারেল প্রসিকিউটর, তিনি রেজিস্টার্ড ডেমোক্র্যাট ছিলেন। ট্রাম্পের আইনজীবীর কথা বলছি আমি। তিনি নিউ ইয়র্ক সিটির বাসিন্দা ছিলেন এবং হয়েছে কি যে এই ডোনাল্ড ট্রাম্প তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ক্লায়েন্ট। তিনি করলেন কি, সব কিছু পাল্টে দিলেন। এই তার আইনজীবী হওয়ার পরে তিনি নিউ ইয়র্ক সিটি ছেড়ে চলে গেলেন। তিনি রিপাবলিকান হয়েছেন, তার ট্রাম্পের আইনজীবী হয়েছেন। এরকম তাকে অনেক স্যাক্রিফাইস করতে। তিনি একসময় অ্যালভিন ব্র্যাগ, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির যিনি অ্যালভিন ব্র্যাগ, তার সহকর্মী ছিলেন। এই সম্পর্কে জানলাম। এই মামলার যারা সাক্ষী, এর মধ্যে একজন সাক্ষ্য দিয়েছেন। অন্যরা হচ্ছেন স্টর্মি ড্যানিয়েলস, মাইকেল কোহেন, অ্যালেন ওয়াইসেলবার্গ, ডেভিড পেকার যিনি আজকে সাক্ষ্য দিয়েছেন, ক্যারেন ম্যাকডুগাল আরেকজন পর্নস্টার, ডিনো শাহজুদ্দিন সম্পর্কে আপনারা মনে আছে নিশ্চয়ই, ট্রাম্প টাওয়ারের ডোরম্যান, আপনাদের খেয়াল থাকার কথা। আমরা এই সম্পর্কে জানলাম, আমরা এইটা নিয়ে আলোচনা করব। আমি যেটি প্রশ্ন করতে চাই ডক্টর নাকিবুর রহমানকে, এসে শুনবো উত্তর, সেটি হচ্ছে এই ডেমোক্রেটিক স্টেট, এটি একটি ব্লু স্টেট এবং এখানকার জুরি সিলেকশন করতে গিয়ে এই আদালতে এই মামলার অনেক কষ্ট করতে, কয়েকদিন সময় লেগেছে এক নিরপেক্ষ জুরি খুঁজতে। এই অবস্থায় এখানে নিরপেক্ষ জুরি হয়েছে কিনা আমরা নিশ্চিত না। তবে এখানে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন রিপাবলিকান এবং প্রার্থী আসলে ন্যায় বিচার পাবেন কিনা, আপনার কাছে প্রশ্ন করে আমি একটা বিরতিতে যাচ্ছি। অল্প সময় পরেই ফিরে আসছি। দর্শক আপনারা যারা দেখছেন, আশা করছি ভালো লাগছে, একটু পরেই ফিরছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি ডক্টর নাকিবুর রহমানের কাছে। আমার সাথে আরও আছেন সৈয়দ মাহমুদুল্লাহ। ডক্টর নাকিবুর রহমান। ধন্যবাদ।
আপনি যে প্রশ্নটা করেছিলেন তার যদি আমি শেষটা দিয়ে শুরু করি, যে জুরি সিলেকশন বিষয়ে। তো জুরি সিলেকশন খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস, এবং আপনার যেখানে হাই প্রোফাইল কোনো ব্যক্তির বিষয়ে বিচার হয়, তা এমন ব্যক্তি পাওয়া খুব কঠিন যিনি ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে কোনো না কোনো মনোভাব ব্যক্ত করেন, এদার পজিটিভ অথবা নেগেটিভ। ডোনাল্ড ট্রাম্প এমনই একজন পার্সোনালিটি যে তাকে যারা ভালোবাসে তারা তাকে মানে তাদের সামনে আপনি পর্বত সমান প্রমাণ যদি নিয়ে হাজির হন, তারপরও তাদেরকে আপনি তাদের ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন থেকে তাদেরকে বের করে আনতে পারবেন না। অন দ্য আদার হ্যান্ড, যারা ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করেন না তাদের অবস্থানটাও অনেকটা সেরকমই, যে তারা কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করবে না। এজন্য একটা পুরাপুরি নিরপেক্ষ জুরি পাওয়াটা খুব কঠিন। এবং জুরি সিলেকশনের প্রসেসটা এরকম না যে জুরি যারা ডিউটি পালন করবেন, কারণ তারা হলো সাধারণ জনগণ, তারা নিরপেক্ষ হবেন এটা কিন্তু এক্সপেকটেশন না। এক্সপেকটেশনটা হলো যে তারা ওপেন মাইন্ডেড কিনা, তারা অবজেক্টিভলি জিনিসগুলো দেখেন কিনা, এবং এজন্য তাদেরকে কিছু প্রশ্ন করা হয়। এবং সেই প্রশ্নগুলোর মধ্যে একটা বড়, আপনার নিউ ইয়র্ক টাইমসে 12 জন জুরির ব্যাপারে তাদেরকে কি প্রশ্ন করা হয়েছিল এবং কি উত্তর তারা দিয়েছেন সেই বিষয়ে বিভিন্ন রকম প্রশ্ন এসেছে। এবং ইন্টারেস্টিং আমার কাছে একটা লেগেছে, একজনকে প্রশ্ন করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে তোমার অভিমত কি। তো তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আমার অভিমত ভালো না, কিন্তু সাথে সাথে তিনি এটাও বলেছেন যে আমার অনেক কলিগের ব্যাপারেও, আমার অনেক সহকর্মীর ব্যাপারেও আমার অভিমত নেগেটিভ, কিন্তু তার অর্থ এই না যে আমি তাদেরকে প্রত্যেক দিনই দোষী সাব্যস্ত করি। সুতরাং নিউ ইয়র্ক যেহেতু একটা ডিপলি ব্লু স্টেট, অধিকাংশ নিউ ইয়র্কের অধিকাংশ মানুষই হয়তো ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করেন, কিন্তু এই জুরি সিলেকশনের মূল ক্রাইটেরিয়াটা ছিল সেখানেই যে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে তাদের ব্যক্তিগত অনুভূতি যাই হোক না কেন, তারা এভিডেন্সগুলা, যেই তথ্য উপাত্তগুলা আসবে সেই তথ্য উপাত্তগুলা যাচাই করে নিরপেক্ষভাবে তাদের মতামত দিতে পারবেন কিনা এই বিষয় নিয়ে জুরি সিলেকশন হয়েছে। এবং জুরি সিলেকশনের সময় ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা উপস্থিত ছিলেন এবং প্রসিকিউশনও উপস্থিত ছিলেন। তাদের কাছে যাদেরকে যে সমস্ত জুরিদেরকে প্রবলেম্যাটিক মনে হয়েছে তাদেরকে তারা রিমুভ করেছেন। কিন্তু সাথে সাথে আমরা এটাও দেখেছি যে মিডিয়ার অতি উৎসাহের কারণে কিছু স্পেশালি একজন জুরি তিনি আবেদন করেছেন যে তাকে যেন রিমুভ করা হয়, কারণ তার প্রশ্নগুলার মাধ্যমে তার আত্মীয় স্বজনরা বুঝে ফেলেছিলেন যে তার পরিচয়, এবং তার উপরে বাড়তি একটা প্রেশার বাইরে থেকে আসছিল, এবং তিনি সেই প্রেশারটাকে সাস্টেন করে নিরপেক্ষভাবে মতামত দিতে পারবেন না এই অপারগতা জানানোর কারণে তাকে জুরি ডিউটি থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। সো এভাবে আমেরিকার জুরি সিলেকশন ডিউটিটা পারফেক্ট না, কিন্তু তারপরও প্রসিকিউশন এবং ডিফেন্স দুই পক্ষই খুব প্রচুর সময় তারা ব্যক্ত করে, এবং এ সময় তারা সাইকোলজিস্ট এবং অন্যান্য হাই প্রোফাইল কনসালটেন্টও নিয়ে আসেন জুরিদের ব্যাপারে যারা নেগেটিভ মন মানসিকতা পোষণ করেন। এবং এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে জুরিকে কিন্তু একমত হতে হবে। পুরো 12 জনের মধ্যে যদি একজনও দ্বিমত পোষণ করে দেন ইটস এ হাং জুরি। সো এই কারণে জুরি সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট, এবং জুরি বোর্ডের প্রত্যেক মেম্বারই দায়িত্বশীল, এবং আশা করি আমি যে তারা তাদের যে ধরনের ব্যক্তিগত পছন্দ অপছন্দই থাকুক না কেন তারা অবজেক্টিভলি এভিডেন্সের উপরে ভিত্তি করে তারা তাদের মতামত দিবেন। এবং এখানে আমি মাহমুদ ভাই খুব সুন্দর করে বলছিলেন, আমি জাস্ট ছোট্ট একটা বিষয় অ্যাড করতে চাই এখানে দর্শকদের বোঝার জন্য, যে এখানে মূলত অভিযোগটা হলো 34টা কাউন্ট, কিন্তু মূল কাউন্ট হলো একটা, সেটা হলো ফলসিফাইং বিজনেস ডকুমেন্ট। এটা হলো মূল অভিযোগ, 1 নম্বর অভিযোগ। সেটা হলো যে বিজনেস ট্রানজাকশনে মিথ্যা হিসাব দেওয়া, এটা হলো মূল অভিযোগ। এবং এই অভিযোগের কারণে ডোনাল্ড ট্রাম্পের জেল হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এই অভিযোগের সর্বোচ্চ শাস্তি হলো 4 বছরের কারাদণ্ড, এবং এই 4 বছরের কারাদণ্ড যিনি ফার্স্ট টাইম অফেন্স করেন তার
এই 4 বছরের কারাদণ্ড পাওয়ার সম্ভাবনা একটু কম। সো এটা বলে কেন এটা গুরুত্বপূর্ণ সেটা হলো বাকিগুলাতে আসছে যে গত 2016 সালের ইলেকশনটা মাহমুদ ভাই যেটা বলেছেন যে এখানে ডোনাল্ড ট্রাম্প একজন বিবাহিত ব্যক্তি হিসাবে বিবাহ বহির্ভূত পরকীয় সম্পর্ক করা এটা অপরাধ না, এবং কাউকে পয়সা দিয়ে মুখ বন্ধ করাটা অপরাধ না। কিন্তু এখানে অপরাধটা হয়েছে যে মিথ্যা তথ্য গোপন করাটা হলো অপরাধ। কারণটা হলো যে সেই সময় আমরা যদি দেখি 2016 সালে ইলেকশনটা খুব অল্প ভোটের ব্যবধানে ডিসাইডেড হয়েছে, এবং ভোটের যারা জনগণ ভোট দিচ্ছে তাদের অধিকার রয়েছে ক্যান্ডিডেট সম্পর্কে পূর্ণ তথ্য পাওয়ার, এবং তথ্য গোপন করার জন্য যেই পদ্ধতিটা নেওয়া হয়েছে এটাকে প্রসিকিউশন এটাকে চিত্রায়িত করছে কনস্পিরেসি টু কমিট টু ইনফ্লুয়েন্স ইলেকশন। এই কারণে তারা মাইকেল কোহেনকে বিল করা হয়েছে বিজনেস সার্ভিসের জন্য, কিন্তু আসলে টাকাটা দেওয়া হয়েছে একজন ব্যক্তিকে মুখ বন্ধ করার জন্য। শুধু স্টর্মি ড্যানিয়েলে না, আর একজন ক্যারেন ম্যাকডুগাল, তাকেও মুখ বন্ধ করার জন্য টাকা দেওয়া হয়েছে। সো এই সবগুলা কাজ করা হয়েছে ডেলিভারিটলি, যাতে করে ভোটাররা এই তথ্য না জানে, এবং এই তথ্য জানতে পারলে পরে ইলেকশনে তাদের একটা বিরাট, এবং এটার এভিডেন্সটা প্রসিকিউশন যেটা আনছে যে আমরা দেখেছি যে হলিউড অ্যাক্সেস হলিউডের যে ডোনাল্ড ট্রাম্পের হট মাইক অডিওটা যখন প্রকাশ পেল, তখন ট্রাম্পের কিন্তু ইলেকশনে তার জনপ্রিয়তার মধ্যে একটা বিরাট ধাক্কা লেগেছিল। এবং এর পরপরই যদি এই স্টর্মি ড্যানিয়েল এবং ক্যারেন ম্যাকডুগালের ঘটনাটা যদি প্রকাশ হয়ে যেত, তাহলে পরে এগেন ইলেকশনে কি হতো না হতো এটা তো পরের বিষয়, কিন্তু এই ইলেকশনে যাতে এই ঘটনাটা ইনফ্লুয়েন্স না করে, কোনো প্রভাব বিস্তার না করে, এই কারণে এটাকে বন্ধ করার জন্য যে পথ অবলম্বন করা হয়েছে এটা ষড়যন্ত্রের অংশ। প্রফেসর নাকুর রহমান, আমরা জানি যে 2016 সালের নির্বাচনের আগে অসংখ্য নারী সামনে এসেছিলেন, তারা বলছিলেন যে তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে হয়রানির শিকার হয়েছেন, কেউ কেউ ধর্ষণের অভিযোগ করেছেন, নানান অভিযোগ করেছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে তো ঠেকানো যায়নি, বরং তিনি ঠিকই প্রেসিডেন্ট হয়েছেন। আমি প্রসঙ্গ একটু বদলাতে চাই সৈয়দ মাহমুদুল্লাহ, সেটি হচ্ছে আমরা দেখলাম যে একটি নিউজ এসছে বিভিন্ন মাধ্যমে, যে বিবিসিতেও এসছে, যে ইসরায়েলের একটি ইউনিটের উপরে, ব্যাটালিয়নের উপরে সে আইডিএফের নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে, এবং সে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন। আজকে আমরা দেখলাম যে ইসরায়েলের সামরিক বাহিনীর সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরন হালিফা তিনি পদত্যাগ করেছেন। তিনি অবশ্য যুক্তি দিচ্ছেন যে 7 অক্টোবরের যে হামাসের হামলা, সেই হামলায় গোয়েন্দা ব্যর্থতার দায় তিনি নিচ্ছেন এবং সে কারণে পদত্যাগ করছেন। আসলে তিনি কী কারণে পদত্যাগ করতে পারেন, এবং এখানে ইসরায়েলের পিছু হটার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা? না, সেটা আরেক ব্যাপার। তিনি কারণ এতদিন পর্যন্ত প্রথমে হচ্ছে যে কোনো দেশে আপনার যখন কোনো একটা বিরাট ব্যর্থতা হয়, তখন সেই দেশের প্রধান এক্সিকিউটিভের উপরে, বিশেষ করে পার্লামেন্টারি সিস্টেমে প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট মন্ত্রী পদত্যাগ করেন। এই ক্ষেত্রে ইসরায়েলের নেতানিয়াহু তিনি দায় স্বীকারই করেননি, একেবারে একটান তিনি দায় অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এতদিন পর্যন্ত কাউকে এই জন্য বরখাস্ত করেননি, এমনকি সাময়িকভাবে বরখাস্ত করেনি। এখন শেষ পর্যন্ত নানা কারণে ভিতরে এদের কি পলিটিক্স হচ্ছে সেটা আমরা বলা মুশকিল। গোয়েন্দা প্রধান তিনি পদত্যাগ করলেন এতদিন পরে, 6 মাসেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরে তিনি পদত্যাগ করছেন। তো এইটা একটা দিক, কিন্তু কথা হচ্ছে এই পুরো জিনিসটা একসময় আপনি দীর্ঘ আলোচনা করলে যে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। প্রথম হচ্ছে নিউ ইয়র্ক টাইমসে পরপর 2টো রিপোর্টে লিখেছে, এবং তারপর অন্যান্য মিডিয়া লিখেছে, ইউরোপিয়ান ইউনিয়ন স্টেটমেন্টে বলেছে হামাস ইসরায়েল এটাকে প্রবৃদ্ধিতে সহায়তা করেছে। হামাস একটি প্রতিষ্ঠান ছিল, এটাকে পলিটিক্যাল ক্লাউড দিয়ে এটাকে সুপ্রতিষ্ঠিত করা, এটার জন্য অন্য আরব দেশ থেকে রেগুলার ফান্ডিং এর ব্যবস্থা করে সে ফান্ডিং ওদের কাছে সরবরাহ করা, এই সব ব্যবস্থা নেতানিয়াহু করেছে, করে এদেরকে পুষ্ট করেছে। 1 2 নম্বর হচ্ছে পৃথিবীতে $1 বিলিয়ন বেশি মোটর ভেহিকেলস আছে, যানবাহন আছে,
ওই আকাশ থেকে কি একটা যন্ত্র দিয়ে প্রত্যেকটাকে নির্দেশ দেওয়া হয় সাইমালটেনিয়াসলি একই টাইমে, ছোট্ট ওখান থেকে বালিকণার চাইতে ছোট এগুলা দেখে। আর এই হামাসরা এখানে ভিতরে থেকে টানেল করছে, ওরা টের পাচ্ছে না। পৃথিবীর সবচেয়ে বেস্ট প্রযুক্তি তাদের ইন্টেলিজেন্সের বলা হয়ে থাকে ইসরায়েলের, তারা টের পেল না এখানে শত শত মাইল টানেল বানাচ্ছে। এক মাঝে মাঝে তারা রকেট বানায় বাজির সাইডের, মেজর কোনো ক্ষতি করতে পারে না, একটু ছোটখাটো ইরিটেন্ট এই বছরের পর বছর তারা করে। এই রকেট বানাচ্ছে, রকেট বানানোর মাল মশলা চারিদিকে তারা ঘিরে রেখেছে। এই দেশে খাদ্য শস্য অন্যান্য বছর বছর যা এসছে সব তাদের সিস্টেমের ভিতর দিয়ে এসছে, তারা পরীক্ষা করে করে এগুলো এলাও করেছে। ফলে তারা এটা নিয়ে কি এই প্রশ্ন উত্থাপন করা যায় না যে তারা ডেলিভারেটলি এদেরকে এই ছোটখাটো রকেট বানানোর সুযোগ দিয়েছে, যাতে করে পুরো প্যালেস্টাইনদের উপরে অপবাদ দিয়ে, তাদের ভিতরে গন্ডগোল লাগিয়ে, তাদের অধিকারের ব্যাপারটাকে মানে পেছনে ফেলিয়ে দিয়ে, তাদেরকে মানে অকুপাইড রাখা, তাদের অধিকারকে বিচ্যুত করে দেওয়া, টু স্টেট সলিউশনকে রাডার থেকে ফেলে দেওয়া, এই একটা। ফলে এই বছর পর বছর এটা, তারপরে এইরকম একটা অত্যন্ত সুরক্ষিত মাল্টি সুরক্ষিত দেশ, পরতের পর পরত মানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, সেখানে হঠাৎ করে এখানকার এই মানে হামাসের কতগুলো হারমাত বা মাস্তান বা সৈন্য যাই বলুক না কেন তাদের ভাষায়, এরা ওদের বেড়া জাল অতিক্রম করে মানে কয়েকজন না মানে অনেক কয়েকজন তারা সেখানে ভিতরে চলে গেল, যে হামলা চালালো। মানে এগুলা সব অবিশ্বাস্য একটা রীতিমতো রহস্য উপন্যাসের কাহিনী। এগুলাকে নিঃসন্দেহে কোনো না কোনো ভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, প্রথমে তো এটা ওরা স্বীকারই করতে চায়নি যে তাদের কোনো ব্যর্থতা হয়েছে, ফলে পুরো যেন অ্যালাউ করা হয়েছে এই প্যালেস্টাইনদেরকে আক্রমণ করে নিশ্চিহ্ন করার একটা অজুহাত তৈরি করার জন্য, অথবা অন্ততপক্ষে তাদেরকে অকুপাইড রাখার জন্য, তাদের অধিকারকে টু স্টেট সলিউশনকে একেবারে বাদ দিয়ে দেওয়ার জন্য এই পুরো প্রচেষ্টা। ফলে এর অংশ হিসাবে এই বিষয়ে আমি কথা আমরা বিবেচনা করতে পারি। আর ওয়েস্ট ব্যাংকের কথা আপনি উল্লেখ করেছেন, এক সেকেন্ডে শেষ করি। সেখানে যে ইউনিট ওটা করেছে পশ্চিম তীরে, তারা বারবার হামলা চালায় ওই অধিবাসীরা, ইহুদি অধিবাসীরা, এবং তারা সেখানে গিয়ে মানে আরবদের উপরে, প্যালেস্টাইনদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, তাদেরকে মানে গৃহচ্যুত করে এবং তাদেরকে অনেককে মেরেছে। এই 7ই অক্টোবরের পরে ওরা ইনভলভ না, পশ্চিম তীরের লোকরা ইনভলভ না, সেখানে কয়েকশো লোককে এরা মেরে ফেলেছে। এবং সব সময় যখন স্যাটলাররা এই আক্রমণ করে, তার সাথে ইসরায়েলি সেনাবাহিনীর একটা অংশ থাকে, যেই অংশটার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেই অংশ সবচেয়ে বেশি অগ্রসর এই ক্ষেত্রে, মানে সেই জন্য তাদের উপরে নিষেধাজ্ঞার কথা বলা। দেখেন, ইহুদিরাও তো আরবি, তারা হয়তো এখানে এই ইসরায়েলে এসছে পরবর্তীতে ইউরোপ থেকে, তারাও তো আরবি। আমি ডক্টর নাকিবুর রহমানের কাছে, তারা মধ্যপ্রাচ্য এবং পৃথিবীতে দুটো সেমাইট জাতি আছে, একেবারে পুরোপুরি সেমাইট হচ্ছে আরবরা এবং ইহুদিরা। এখন আরবদের কথা বলা যায় না অ্যান্টিসেমিটিক, অ্যান্টিসেমাইট বললে তো ওদের বিরুদ্ধে হতে পারে। জি, ডক্টর নাকিবুর রহমান, আপনি কি বলবেন একই বিষয়ে? জি, মাহমুদুল্লাহ ভাই যেটা বলছিলেন যে মূলত মানে আমি আপনার কথার সাথে একটু দ্বিমত করি যে এখন ইসরায়েলে অধিকাংশ যারা বসবাসকারী তারা দে আর নো লঙ্গার সেমাইট, তারা প্রত্যেকেই হোয়াইট স্কিন, ব্লু আইড, ইউরোপ থেকে আগত, পূর্ব ইউরোপ থেকে এবং অন্যান্য ইউরোপিয়ান দেশ থেকে আগত ইহুদিরাই, তারাই মূলত যারা খুব বেশি অগ্রাসী ভূমিকা পালন করে, এদের মধ্যে এরাই। আরব বিভিন্ন রাষ্ট্র থেকে যারা, এবং স্পেশালি যারা কালো ইহুদি, ইথিওপিয়ান জিউজ, তারা কিন্তু বর্ণবাদের শিকার এই ইসরায়েল রাষ্ট্রের মধ্যে। সুতরাং শুধুমাত্র ওখানে ইসরায়েল রাষ্ট্র যে মুসলমানদের বিরুদ্ধেই দ্বিমুখী আচরণ করছে, অ্যাপেটাইট আচরণ করছে, বৈষম্যমূলক আচরণ করছে, সেটা না, বরং তারা তাদের যে সমস্ত নাগরিকরা সাদা না, তাদের বিরুদ্ধেও বিভিন্ন রকম বিমাতা সুলভ বৈষম্যমূলক আচরণ তারা করছে, এটা এভিডেন্ট।
এবং এখানে আইডিএফ এর যেই বাহিনীকে স্যাংশন দেওয়া হয়েছে কিংবা স্যাংশন দেওয়ার কথা হচ্ছে, যদিও এটা গুরু পাপে লঘু শাস্তির মতোই অনেকটা, যেখানে পশ্চিম তীরে ডেফিনেটলি বছরের পর বছর ধরে যে সেটেলমেন্ট ইনক্রিজ হচ্ছে এটা নিন্দাযোগ্য এবং শাস্তিযোগ্য। কিন্তু আপনি যদি গাজাতে আইডিএফ এর যেই গত 6 মাস ধরে তারা যেই অত্যাচার, মানবতা লঙ্ঘন এবং জেনোসাইড চালিয়েছে, তার তুলনায় ওয়েস্ট ব্যাংকে আইডিএফ এর অপরাধ মানে এটার কোনো কম্প্যারিজনই হতে পারে না। সুতরাং আইডিএফ কে ওয়েস্ট ব্যাংকের অপরাধের জন্য যদি স্যাংশন দেওয়া হয়, তাহলে পরে এই গাজাতে তাদের যেই তার ব্যাপারে আরো অনেক বড় শাস্তি আমেরিকার দেওয়া উচিত। ওয়েস্ট ব্যাংক এই অঞ্চলটি চালায় প্যালেস্টিনিয়ান অথরিটি, এটি একটি বিষয়। আর হচ্ছে গাজা এইটি পরিচালিত হয় হামাস দ্বারা, ফলে মানে ডিস্টিংশন আছে মানে যদি এইভাবে দেখি বিষয়টা। ডক্টর নাকিবুর রহমান, আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, আপনি যদি অনুমতি দেন, হয়তো আপনার বিষয়টা নিয়ে আপনি যেটা ইনকমপ্লিট আছে আপনি এক কথায় শেষ করতে পারবেন? জি অবশ্যই। আমি যদি এক কথায় বলতে চাই তাহলে বলবো যে আজকে এই মুহূর্তে ইসরায়েলের যেই অত্যাচার, নির্যাতন এবং তাদের যে অগ্রাসন তার ব্যাপারে বিশ্বে যে জনমত তৈরি হয়েছে, এটারই প্রতিফলন কিন্তু আমরা দেখছি আমেরিকার বিভিন্ন কলেজ ক্যাম্পাসে। এবং এটাকে জোর করে বন্ধ করার কোনো শক্তি নেই, এবং এটাকে যত করে বন্ধ করার চেষ্টা করা হবে এটা আরো দ্বিগুণ বেগে আরো অনেক সাধারণ ছাত্রছাত্রী এটার সাথে অংশগ্রহণ করবে। জি, ধন্যবাদ ডক্টর নাকিবুর রহমান, আপনি ভালো থাকবেন। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকেও, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।